পৃথিবীর কোথাও এই পরিমাণ রেজিস্ট্রেশন ট্যাক্স নাই। আমাদের দেশের রেজিস্ট্রেশন ট্যাক্সটা অনেক বেশি, ক্ষেত্রভেদে 15 থেকে 25% পর্যন্ত যায়। বাংলাদেশ জাতীয় সংসদের 272 নম্বর নির্বাচনী এলাকা নোয়াখালী 5 আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, সংসদ সদস্য নোয়াখালী 5। স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। আপনি কেমন আছেন এবং আপনার আসনের মানুষ কেমন আছে? আমি আছি আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে মানুষ তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছে, ভীষণ টেনশনে। এটা আমার এলাকা হচ্ছে বেসিক্যালি নদী ভাঙ্গন এলাকা, এটা বঙ্গোপসাগরের তীরে। 24-এর বন্যায় আমার ওখানে যে একটা বড় রেগুলেটর, মুসাবর রেগুলেটর নামে পরিচিত, যে রেগুলেটর 2004 সালে বেগম খালেদা জিয়া উদ্বোধন করে আসছিলেন, 13 সালে শেষ হয়। কিন্তু 24-এর বন্যায় বিশেষ করে ফেনীর থেকে শুরু করে ভারতের পানির প্রবাহ এবং ফেনী নদীর বন্যাতে বেড়িপাটটা পুরো রেগুলেটর সব ভেসে যায়, ক্লোজার এবং বেড়িপাট ভেসে যায়। এবং ভেসে যাওয়ার কারণে সেখানে হাজার হাজার মানুষ কিন্তু তাদের বাড়িঘর হারায়। এবং সেখানে আমাদের অঞ্চলটা, আমার অঞ্চল কোম্পানিগঞ্জ থেকে সোনাগাজী হয়ে চট্টগ্রামের যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু ভেঙে যায়, মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং সেটা আমরা গত 4 মাসের চেষ্টায় আমি ইতিমধ্যে মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে এবং আমার পাশের নির্বাচন এলাকার মাননীয় সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রী আব্দুল আল মিন্টু সাহেব, ওনারও কিন্তু নির্বাচন এলাকা আমার পাশে, ওই নদীর এক পার আমার এলাকা, এক পার মিন্টু সাহেবের এলাকা। তো ওনারা ওই দুজনকে নিয়ে আমি সরজমিনে যখন পরিদর্শন করে, ওনারা দেখে উদ্বিগ্ন হয়। উদ্বিগ্ন হওয়ার পরও দ্রুততার সাথে ওইটাকে কিন্তু ওনার ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারদেরকে পাঠায়, ওনারা তদারক করার পরে এবং সেক্ষেত্রে সরজমিনে জরিপ করে এটাকে বাজেটে আনা হয়েছে এবং এটাকে ইতিমধ্যে একনেকে পর্যন্ত চলে আসছে। আশা করা যায় ইনশাল্লাহ সে নেক্সট একনেকে যদি পাস হয় তাহলে আমাদের এলাকার একটা ভাগ্য সুপ্রসন্ন হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আসনের মানুষ আসলে ওভারঅল ভালো আছে? ওভারঅল ভালো আছে। আমি তো একটা পয়েন্ট বললাম, একটা পয়েন্ট মানে ভালো আছে বলতে, প্রথমত তো হচ্ছে একটা নদী ভাঙানো এলাকা, আমার পাশে কিন্তু বঙ্গোপসাগরের তীর প্রায়, এবং এটার বিশাল এলাকা নদী। আমার এলাকার 6টা ইউনিয়ন হচ্ছে নদীর মুখে, এটা প্রায় মানচিত্রে পাল্টে যাচ্ছে। এটা তো ভালো আছে বলা যায় না, যে অঞ্চলের হাজার হাজার মানুষ নদীগর্ভে বিলীন হচ্ছে, প্রতি রাত্রে বাড়িঘর চলে যাচ্ছে। তো এবং মানুষের মধ্যে যে যাদের বাড়িঘর ভাঙে নেয় তারাও কিন্তু টেনশনে আছে, যে গতিতে ভাঙছে কোম্পানিগঞ্জের মানচিত্র পাল্টে যায় কিনা এই টেনশন আছে। সেক্ষেত্রে মানুষ ভালো আছে এটা তো বলার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। এবার আপনাকে প্রশ্ন করতে চাই যে সম্প্রতি এমন কোনো ঘটনা আছে আপনার যেটি আপনার ভাবনাতে বারবার আসছে, যেটি মাথা থেকে সরছে না, এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ আছে, সেটা আছে। সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের যে ওখানকার সমস্যাগুলোর মধ্যে প্রকট সমস্যা হচ্ছে মাদক, একটা বড় সমস্যা। আমরা প্রবল চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে যারা মাদক কারবারি, মাদকের রিটেলার, মাদকের হোলসেলার, এদের সাথে কেন যেন এটা প্রশাসনের কারো পুরো প্রশাসন আমি বলবো না, কারো কিন্তু একটা সিন্ডিকেটের সম্পর্ক আছে। যার কারণে আমরা যতই চেষ্টা করছি, বক্তৃতাবাজি করতেছি, এই বন্ধ করতেছি, আবার শুরু হচ্ছে, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে এখনও পারছি না। মাদক একটা অন্যতম সমস্যা। দুই নম্বর হচ্ছে, আপনি জানেন যে যেহেতু নদী মাতৃক এলাকা, সেখানে বালি, চট্টগ্রাম সহ এখানে বালি আসে, বালির ঘাট, প্রচুর বালির সেখানে ঘাট আছে। এই বালিগুলো কিন্তু সেখানে বালিগুলো যে ক্যারি করতেছে মূলত প্রায় 10 চাকার, যেটাকে কিন্তু এটা ড্রাম ট্রাক বলে আমাদের ওই অঞ্চলের ভাষায়। মূলত রাস্তাগুলো যে ওই রাস্তাগুলো এই ড্রাম ট্রাকের উপযোগী না, কিন্তু প্রতিদিন রাতে শত শত ড্রাম ট্রাকের রাস্তা নষ্ট করতেছে। আমরা চেষ্টা করতেছি রিপেয়ার করার জন্য, আবার ট্রাক নষ্ট করতেছে। আমার এলাকা আপনি জানেন যে গত 17 বছর যাদের দখলে ছিল, তিনি আমাদের বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিলেন। কিন্তু আমার অঞ্চলে যদি একবার যান তাহলে বুঝবেন যোগাযোগের কি দুরবস্থা। সেক্ষেত্রে বালির নিচে বাতির নিচে অন্ধকারের মতো অবস্থা, যোগাযোগ এত দুরবস্থা। আমি নির্বাচনের সময় যখন যাই, বহু জায়গা আছে যেখানে কিন্তু আমার গাড়িও যায় না, সেখানে রিক্সাও যায় না, মোটরসাইকেল অথবা হেঁটে গিয়ে কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন করতে হয়েছে। সেখানে রাস্তাঘাটগুলো খুবই করুণ অবস্থা। মানুষের কাছে যে সমস্ত নির্বাচনের ওয়াদা করে আসছি, যতক্ষণ পর্যন্ত সেই রাস্তা, মাদক, এরপরে বালি এবং কিশোরগঞ্জ বন্ধ করতে না পারি, ততক্ষণ তার মাথার মধ্যে কিন্তু মারাত্মক ক্রিয়া করতে আসে না। এবং মানুষ বলবে যে
ভোটের আগে বক্তৃতা করছে, কিন্তু এখন তো এগুলো সমাধান হচ্ছে না। এটা মানুষ বলবে। অবশ্যই বলবে, কারণ হ্যাঁ, যেহেতু আপনি সে কমিটমেন্ট কারণে দিয়েছেন। কিন্তু এটা তো একটা মানে মানুষের দায়বদ্ধতা। যে আমরা যে ওয়াদা করেছিলাম, ওয়াদা খেলাপ করলে বা ওদের খেলাপকারী মনে করবে যতক্ষণ আমি ফুলফিল করতে না পারি। এটাকে আপনি জানেন আমাদের দেশে রাজনীতিবিদরা যেটা সাধারণত হয়, ভোটের আগে যেসব ওয়াদা করে ভোটের পরে পাওয়া যায় না। কিন্তু আমি এই 4 মাসে 10 বার গেছি এলাকায়। গত সপ্তাহে আমি 5 দিন ছিলাম। মোটামুটি আমি সংসদ থেকে একটু সুযোগ পেলে আমি এলাকায় যাই। আমরা সেই বিষয় নিয়ে আসব। এখন আপনি বলবেন যে আপনার আসনকে আসলে সবচেয়ে বেশি কি দিয়ে পরিচিত? এটা তো আপনাকে নোয়াখালী 5 আসন তো প্রথমত এটা বিদেশি প্রবাসী নির্ভর এলাকা। একদিকে আছে অনেক ধনী লোক, সেখানে আপনি যদি ওই এলাকায় যান তাহলে বাড়িঘর, চাকচিক্যময় বিল্ডিং, এগুলো দেখলে মনে হয় যে এটা অনেক সময় গ্রাম মনে হয় না, এটা অনেক শহরের মতো মনে হয়। এবং আমার এলাকার 2টা পৌরসভার মধ্যে অন্যতম একটা পৌরসভা কোম্পানি বসুরহাট, সে বসুরহাটকে কোনো কোনো ক্ষেত্রে অনেক জেলা শহরের চেয়ে উন্নত, কারণ অবকাঠামোগত দিক থেকে উন্নত বলতে এই দিক থেকে। কিন্তু তার পাশেই যে আমার অঞ্চলের এই 10% অংশ যদি কিন্তু উন্নত ধরে নিই, 90% চরাঞ্চলটা কিন্তু খুবই অনুর্বর। এবং যার কারণে সে অনুর্বর এলাকা, এটা বিদেশ নির্ভর এলাকা, বিদেশি প্রচুর বেশি বিদেশি থাকে। আমার এলাকার প্রায় 30,000-এর উপরে লোক কিন্তু নিউ ইয়র্কের মতো শহরে থাকে, উন্নত দেশের মধ্যে। তার মানে কিন্তু প্রতি বাড়িতে প্রায় আমেরিকান আছে, প্রতি বাড়িতে প্রায় বিদেশি আছে। এটা বিদেশি এলাকা, মানে বিদেশি এলাকা হিসাবেই পরিচিত বেশি। পরিচিত বেশি, এবং সেই সাথে আপনার আসনের সম্ভাবনার জায়গাগুলো কোথায়? সম্ভাবনা হচ্ছে প্রথমত যদি আমরা সুশাসন দিতে পারি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারি, এবং সেখানে আমাদের দেশে যে বর্তমান যে শিক্ষিত বেকার যে তাদেরকে যদি কারিগরি শিক্ষা দিয়ে দেশে এবং বিদেশে চাকরির ব্যবস্থা করা যায়, যতক্ষণ পর্যন্ত এদেরকে বেকারত্ব দূর করা না যায়, আমরা যতই বলি সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করা খুব কঠিন, দুরূহ। যখন যে লোকটা পড়াশুনোও নাই, চাকরিও নাই, বেকার, সে কিন্তু মাদকে যুক্ত হচ্ছে, চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে, সন্ত্রাস যুক্ত হচ্ছে, তার কিছু না কিছু কর্ম দরকার। তো আমরা এগুলো যদি করতে পারি, আমি বিশ্বাস করি যে এখানে আমাদের অঞ্চলটা যদি মানে সুশাসন দিতে পারি। এর সাথে আরেকটা প্রশ্ন আমার কিন্তু খুবই সম্ভাবনার জায়গা, সেটা হচ্ছে একটা ইকোনমিক জোন হওয়ার মতো জায়গা। কারণ যেহেতু বাংলাদেশের চট্টগ্রাম এবং এতে মোংলা বন্দরের পরে এখানে বাংলাদেশের মাঝামাঝি কিন্তু খুব ইম্পর্টেন্ট পোর্ট নাই। এখন চিটং বন্দরের বিকল্প একটা বন্দর কিন্তু হওয়ার খুবই সম্ভাবনা আছে, এখানে গভীর সমুদ্র বন্দর হওয়ার মতো। বঙ্গোপসাগর আমার পাশে একবারে, যদি এটা করা যায় তাহলে ওই অঞ্চলের চেহারায় পাল্টে যাবে, সেটা ইকোনমিক জোন হয়ে যাবে। সেখানে এয়ারপোর্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে নোয়াখালী বিভাগ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে নোয়াখালী সিটি কর্পোরেশন হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলো একসাথে যদি মানে ওয়ার্ক করবে, তখন আমার ওই অঞ্চলটা বিশাল সম্ভাবনা। এবং আমি যদি এখন প্রশ্ন করি, আপনি দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 5 মাস, এর মধ্যে আপনি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য কি উদ্যোগ নিয়েছেন এবং কি ধরনের পরিকল্পনা করছেন? প্রথম হচ্ছে আমাদের কিন্তু অ্যাকিউট যে প্রবলেমটা, ওটাতে আমি মূলত সময় ব্যয় করছি বেশি। সেটা হচ্ছে আমার ভাঙন রোধ করা, নদী ভাঙ্গনের রোধ করা, রেগুলেটর নির্মাণ করা এবং ক্লোজার নির্মাণ করা। এগুলোকে প্রথম আমার সম্ভাবনা তৈরি করতে হলে আমার সমস্যাগুলো আমাকে আগে সলভ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে কিন্তু যেটা মাদকের, চাঁদাবাজি, আইনের শাসন, সুশাসন দেওয়া, এগুলো যদি নিশ্চিত করতে পারি, আমি অন্যদিকে কিন্তু আমি চেষ্টা করতেছি আমার নদী ভাঙ্গন যেখানে হচ্ছে, যাদের বাড়িঘর নাই, ভূমিহীন হয়েছে এবং বাস্তুহারা হয়েছে, এদেরকে আবাসনের মাধ্যমে, আমার বিশাল চরাঞ্চল, আবাসনের সুবিধা দেওয়ার মাধ্যমে তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করা, তারা যদি ভূমিহীন কেউ না থাকে এটা নিশ্চিত করা। এরপরে সেখানে আমাদের বর্তমানে আমার দক্ষিণ অঞ্চলে উরিচ্চর নামে খ্যাত, সেখানে হাজার হাজার হেক্টর জমি বের হচ্ছে। আমি কিন্তু সেখানে এসেই আমার একটা ক্লোজার কাজ শুরু করেছি, ক্রস বাঁধ শুরু করেছি আমার ওই চরের সাথে। এখন সেখানে নৌকা এবং স্টিমারে অথবা স্পিড বোটে যেতে হয়, কিন্তু এটা আমি কাজ শুরু করে দিয়েছি। আশা করা যায় এটা কি রিসেন্ট? আমি এসেই কিন্তু আমাদের মন্ত্রীকে নিয়ে উদ্বোধন শুরু করলাম, এবং সেখানে একটা ক্রসবাদ, একটা ক্লোজার শুরু করেছি। আর আরেকটা কিন্তু অপেক্ষা, বড়টা কিন্তু অপেক্ষা আছে, সেখানে একটা গেছে, এটা এখনো পাশ হয় নাই, সেটা 1 লেগের অপেক্ষা আছে। এই কাজগুলো আমি যদি করে দিতে পারি, তাহলে আমার সম্ভাবনা দুয়ারটা উন্মুক্ত হবে। এবং আমি যে কথাটা স্বপ্ন দেখছি যে সেখানে গভীর সমুদ্র বন্দরে যে সুযোগগুলো আছে, এরপরেও সোলার কিন্তু পাওয়ার প্ল্যান্ট করার সুযোগ আছে সেখানে। ওই অঞ্চলটা চরাঞ্চল, সেখানে সারাদিন যে রোদ পায়,
মানে ন্যাচারাল রোদ থেকে আপনি কিন্তু বিদ্যুতের সুবিধা আছে। যদি সেই বিদ্যুৎ আমরা ওখানে তৈরি করতে পারি, ওই অঞ্চল বিশাল শিল্প অঞ্চলের রূপ নেবে ইনশাআল্লাহ। তাহলে শিল্প অঞ্চল, ইকোনমিক জোন, সমুদ্র নদীবন্দর, এগুলো নির্ভর করছে সমস্ত কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে, রাস্তাঘাটের পরিস্থিতির উপরে, বিদ্যুতের উপরে। এই যে মানে কানেক্টিভিটি যেটা, এগুলো সুযোগ সুবিধাগুলো তৈরি করতে পারি, আমি বিশ্বাস করি 5 বছরের মাথায় ইনশাআল্লাহ বিশাল সম্ভাবনা দেখতে পারবেন আপনারা। আপনার প্রতিটি কথার মধ্যে যদি আসছে, আপনার এই যদিটা কেন? আসলে বাধাগুলা কোথায়? আপনি যদি চিন্তা করেন তাহলে এখানে চ্যালেঞ্জ কোথায় দেখতে পাচ্ছেন? চ্যালেঞ্জটা আপনি বুঝতে যে আমার কিন্তু প্রথম আমি ধাক্কা খেলাম যেটা, আমার মুসিবতের রেগুলেটর ভেঙেছে 2 বছর হলো। আমি 4 মাস কিন্তু মন্ত্রী একনেক সব জায়গায় এবং প্ল্যানিং মিনিস্ট্রি সব দৌড়ে এখন পর্যন্ত আমি একনেকে উঠাতে পারিনি। কারণ আমাদের দেশের আপনি জানেন যে সরকারের যে মানে আর্থিক অবস্থা, আমরা একটা বিশাল এক ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়েছি আমরা। বাংলাদেশে যেটা আপনারা জানেন যে পরিমাণ টাকা এদেশ থেকে গত 15 বছরে চলে গেল, এখানে ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থা। আমি ব্যবসায়ী হিসাবে কোনো ব্যাংকে গিয়ে কিন্তু লোন পাচ্ছি না। যে ব্যাংকগুলো শত শত কোটি টাকা দেওয়ার জন্য চেত, সেই ব্যাংক এখন কিন্তু রেগুলার যে আমাদের বিজনেস চালানোর জন্য সেই কাজও টাকা দিতে পারতেছে না। ব্যাংকের যে অবস্থা, সরকারের যে অবস্থা, সরকার আসলো মাত্র, আসার পরে সরকার যে বাজেট পাস হলো কিন্তু এই টাকা তো কালেকশন হবে, এই রেভিনিউ তো আপনাকে ট্যাক্স থেকে কালেকশন হবে, কালেকশন হওয়ার পরে সরকারের ফান্ডে জমা হবে, তারপরে সরকার খরচ করা শুরু করবে। আপনি এখন 1 তারিখের পর থেকে এখনই তো সরকার কোনো ফান্ড দিচ্ছে না, তাহলে এই কাজগুলো তো এটা বাধা। তো এগুলো আমাদের ফান্ড তো মূল বাধা। পরিকল্পনা করা যত সহজ, বাস্তবায়ন করতে গেলে টাকা লাগবে। তো টাকার যোগান তো সরকারের কাছ থেকে আমরা পাওয়া পর্যন্তই তো আমরা এগুলো নিশ্চিত করতে পারতেছি না। আর সরকার টাকা না থাকার কারণেই আমাকে কিন্তু একনেকে উঠাচ্ছে না, কারণ আমাদের টাকার বুঝ অনুযায়ী কিন্তু একনেকে ফাইল যাচ্ছে। আপনার সরকার আসার আগের যে 2 বছর যে সরকার ছিল, সেই সময় কি বাহিরে পাচার হয়েছে মনে হয়? না, এটা আমি বলবো না, কারণ এটা যেহেতু আমার কাছে এই তথ্যটা নেই এই 2 বছরটা। তবে বাংলাদেশের মতো একটা দেশে, উন্নয়নশীল দেশে পাচার শব্দটা কিন্তু রেগুলারই হয় প্রায়, এটাকে আপনি অস্বীকার করার কায়দা নেই। মানে পাচার বিভিন্ন স্তরে হয়। আমি আপনাকে বলছি বড়গুলোর ব্যাপারে, আপনি ছোট মাঝারি আকারে প্রচুর পাচার হয়। আপনি দেখেন, আমি রিয়েল এস্টেট ব্যবসা করি, এখানে আমরা একটা ফ্ল্যাট বিক্রি করি 2 কোটি টাকা, কিন্তু বাংলাদেশের আইনে এটা মানে মৌজা ভ্যালুতে এটা ফ্ল্যাটটা রেজিস্ট্রি হচ্ছে 50-60 লাখ টাকা। সরকারি ভ্যালু? হ্যাঁ, সরকারি ভ্যালুতে। মৌজা বলে, আমি সরকারি ভ্যালু বলছি না, মৌজা ভ্যালু এটা। এখন এই যে 2 কোটি টাকার ফ্ল্যাটটা 50-60 লাখ টাকা, তার মানে এটা 50 লাখের বাকি টাকাটা কিন্তু মার্কেটের বাইরে চলে যাচ্ছে। এই জমিটা আমি যার থেকে কিনতেছি, সেই জমি ধানমন্ডিতে আপনি জানেন 1 কাঠা জায়গা কিন্তু এখন এই মুহূর্তে 5 কোটি টাকা, 1 বিঘা জমির দাম হলো 100 কোটি টাকা। কিন্তু 100 কোটি টাকা জমির দাম রেজিস্ট্রি হচ্ছে একেবারে স্বল্প মূল্যে, একেবারে স্বল্প মূল্যে। এখন যে রেটে বিক্রি হচ্ছে, তাহলে এই লোকটা কিন্তু, যিনি জমির মালিক, তিনি কিন্তু জমিটা বিক্রি করে টাকাটা বিদেশে নিয়ে যাচ্ছেন। আমি শুধু ধানমন্ডি বলবো না, আমার গ্রামে, উপজেলা শহরেও জমি বিক্রি করি। এক সময় সেখানে মানুষ বিদেশ থেকে বিনিয়োগ করতো। এখন আমার দেশে যারা উন্নত দেশে থাকে, বিদেশে, মিডল ইস্ট ছাড়া, তারা বাংলাদেশকে এখন কিন্তু তাদের ওটাকে মেইন প্রথম হোম মনে করে। বাংলাদেশটা তাদের কাছে এখন সেকেন্ড হোম। মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার কথায় উল্লেখ করেছেন যে আপনি রিয়েল এস্টেটের বিজনেস করেন, নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আছে। এই যে আপনি জমির রেজিস্ট্রেশনের কথা যেটি বললেন, যে অরিজিনালি দাম যদি হয় 5 কোটি টাকা, সেটা দেখাচ্ছে খুবই কম, ধরেন 1 লাখ টাকা বা তার থেকে বেশি। এটা আসলে কেন? এই পদ্ধতিটা কবে থেকে শুরু এটা হলো হচ্ছে এবং এটা কেন করা হয়? এটা হচ্ছে মূলত আমাদের দেশে, আপনারা দেখেন বাংলাদেশ এবং তার আশেপাশের দেশে কোথাও, পৃথিবীর কোথাও এই পরিমাণ রেজিস্ট্রেশন ট্যাক্স নাই। আমাদের দেশের রেজিস্ট্রেশন ট্যাক্সটা অনেক বেশি, ক্ষেত্রভেদে 15 থেকে 25% পর্যন্ত যায়। এইটার কারণে মানুষ কিন্তু সেখানে এখন যখন আপনি একটা ফ্ল্যাট কিনলেন, এখন ফ্ল্যাট কিনলেন মানে অনেক কষ্ট। এখন বিভিন্ন গ্রুপ আছে, এখন চাকরিজীবী, তার সারা জীবনের সঞ্চয়, যে পেনশনের টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে থাকার নিরাপত্তার জন্য, এখন সে পেনশনের টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পরে তাকে রেজিস্ট্রি করার টাকা নেই, তার রেজিস্ট্রি এত বেশি টাকা। এখন 1 কোটি টাকার রেজিস্ট্রেশন করা যদি 20 লক্ষ টাকা হয়, এটা তার কাছে দেওয়ার ব্যবস্থা নেই। এই রেজিস্ট্রেশন ট্যাক্সটা বাংলাদেশের আশেপাশ সহ পৃথিবীর কোথাও নেই। এটা আমরা রিহাব থেকে বারবার বোঝানোর চেষ্টা করছি। এটাকে যদি যৌক্তিক পর্যায়ে এই ট্যাক্সটা যদি 5% নিয়ে আসা হয় আশেপাশের দেশের হারে, তাহলে কিন্তু যিনি 1 কোটি টাকার ফ্ল্যাটটা কিন্তু 30 লাখ করছে, এটা করবে না, সে 1 কোটি টাকা করবে। যেহেতু আপনি এই বিষয়টি আপনি স্টাডি করেছেন এবং আপনি জানেন, এসব বিষয় নিয়ে কি সংসদে কখনো কথা বলার চিন্তা ভাবনা না, করেছেন? এইসব বিষয় এখানে সংক্রান্ত বলি না। তবে আমাদের প্রথম হচ্ছে আমাদের রিহাব এবং রিহাব থেকে আমরা আমাদের
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা বলছি, এবং সেখানে সেখানে কথা বলার পরে আমরা এটাকে সংসদে নিয়ে আসবো যদি আমরা এটা এখান থেকে না পারি। কিন্তু সংসদে যাওয়ার আগে তো যে কোনো জিনিসে কিন্তু মানে ধাপগুলো কাভার করতে হয়। আমি প্রাথমিক ধাপে যদি কথা না বলি, যদি ওখানে নিয়ে এটা তো হলো না, তো সে কারণে সংসদে বলা হয় নাই। কিন্তু আমাদের দেশে যে জমির মূল্যমানের কারণে এই টাকাটা, অতিরিক্ত টাকাটা বিদেশ চলে যাচ্ছে। ধন্যবাদ। এবং এই সেজন্য আপনি যে বলছেন পাচার, ওই জাতীয় পাচার রেগুলার হচ্ছে। কিন্তু আমি যেটা বলছি, রাজনৈতিক দুর্বৃত্তার মাধ্যমে যে টাকাগুলো লুট, যেটা ব্যাংক লুট হচ্ছে, ইন্স্যুরেন্স লুট হলো, শেয়ার মার্কেট লুট হলো, এবং যেটা পরিমাণ হাজার হাজার কোটি টাকা, এই রেঞ্জের এই লুটপাটটা কিন্তু আমি মনে করি তত্ত্বাবধায়ক আমলে এরকম দৃশ্যমান জানাটা, তথ্যটা আমার জানা নেই। ধন্যবাদ। আমরা আবার আপনার আসনে ফেরত যাই। আপনি আপনার কথা উল্লেখ করেছেন যে আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক থাকে, তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা এবং আপনার আসনের মানুষের সঙ্গে সমন্বয়টা আপনি কিভাবে করার প্ল্যানিং করছেন? বা সমন্বয়টা আসলে এখন কিভাবে করছেন? সমন্বয়টা প্রথমত আমি চেষ্টা করছি, আমাদের দলের নেতাকর্মীদেরকে সজাগ করার চেষ্টা করছি, এদেরকে সতর্ক করার চেষ্টা করছি, এবং দলের মধ্যে যখন বিশৃঙ্খলা যদি দেখা দেয়, কেউ যাতে কিন্তু এই জাতীয় দলের নামে দুর্বৃত্তপনা করতে না পারে, এগুলো নিবৃত্ত করার চেষ্টা করতেছি। সর্বোপরি কিন্তু যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারছি না, সেগুলো পুলিশেরা তুলে দিচ্ছে, সেটা দলের হোক আর ভিন্ন দলের হোক। আমরা আইনশৃঙ্খলার প্রশ্নে আমরা কঠোর, কিন্তু আপনি জানেন যে অ্যাগেইন আমাদের যে এখন প্রশাসন যেটা আছে, এই প্রশাসন তো আগের সাজানো প্রশাসন। এই প্রশাসন দিয়ে, যেখানে প্রশাসনের মধ্যে যেগুলো টাকা দিয়ে এসপি ট্রান্সফার হয়, টাকা দিয়ে ওসি ট্রান্সফার হয়, তাদেরকে আপনি যত ওয়াজ করেন, তারা কিন্তু সেখানে আপনার মৌলিক জায়গা যাচ্ছে না, তারা কিন্তু সেখানে মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমি যতই বলি, সে মাদকের সাথে তার ইন্টারনাল সম্পর্ক আছে। যারা অবৈধ কারবার করে, তাদের সাথে সম্পর্ক আছে, কারণ তার তো যে ঘুষ দিয়ে যাচ্ছে, তারা উঠাতে হবে। এখন পর্যন্ত যদি বাংলাদেশে টাকা দিয়ে পুলিশ প্রশাসনের বদলি হয়, অথবা যদি কিন্তু টাকা দিয়ে যদি ইউএনও এসিলেন ট্রান্সফার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমি কিন্তু খুব সৎ সার্ভিস আশা করতে পারি না। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় যদি আমরা নিশ্চিত করতে না পারি, নৈতিক মানে নিতে না পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সবটুকু আমরা সফল হব বলে মনে হয় না। তারপরে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় যাই। আমরা পরে ওই বিষয় নিয়ে আবারও আলোচনা করব। আজকের ফখরুল ইসলাম আর দায়িত্ব নেওয়ার আগের ফখরুল ইসলাম, এই ২ এর মধ্যে পার্থক্য কোথায়? খুব মৌলিক পার্থক্য বড়। একটা হচ্ছে যে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জনগণের সমস্যা নিয়ে আমরা দাবি জানাতাম, জনগণকে সম্পৃক্ত করতাম, জনগণকে সংগঠিত করতাম, জনগণ উদ্বুদ্ধ করতাম, এবং জনগণকে মিছিল নিয়ে গিয়ে জনগণের দাবি জানাতাম। সেদিনকার অবস্থান হলো দাবি জানানো সরকারের কাছে। আর এখন কিন্তু সরকার থাকার কারণে দাবিটা, এখন দাবি জনগণকে আর দাবি জানানোর সুযোগ নাই। জনগণ চাইবে যে আপনি এতদিন যা বলছেন এটা এখন পূরণ করেন। এই কারণে যে এই জায়গায় থাকার কারণে আপনাকে কিন্তু এখন দাবি পূরণেরই কিন্তু মানুষের অধিকারটা, চাওয়াটা। তো সেক্ষেত্রে আমি কিন্তু আগের জায়গাটা সেম নয়। অবশ্যই চ্যালেঞ্জ এটা, যেসব কথা বলেছিলাম এর আগে, যখন সরকারের বাইরে বিরোধী মতের এবং বিরোধী দলে থাকা অবস্থা, এখন আমাদের দায়িত্ব হচ্ছে নৈতিকভাবে মানুষের যে সমস্ত কথা বক্তব্য দিয়েছিলাম সেগুলোকে নিশ্চিত করা। এখন আপনার আসনের মানুষ আপনার কাছে কি চায়? এগুলি চাইবে মৌলিক মানুষ তো মানে সরকার অথবা এমপি কারো বাড়িঘর করে দেয় না। তারা প্রথমত সুশাসন চায়, নিরাপত্তা চায়, ন্যায় বিচার চায়, তাদের জায়গা জমি সম্পদের জানমালের নিরাপত্তা চায়, এবং সেখানে যাদের সুবিচার পায় সেটা চায়। এগুলো নিশ্চিত করে এখন বড় চ্যালেঞ্জ। আমি যদি আপনাকে একটি সরাসরি প্রশ্ন করি যে লাস্ট কবে, কোন সময় আপনি আপনার আসনের একজন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি বসছেন এবং সে আপনার কাছে কোনো একটা প্রত্যাশা করেছে সেই এখন স্মৃতিটা থেকে মাত্র 4 দিন আগে আমি 5 দিন ছিলাম এলাকাতে। সেই 5 দিনে আমার 2টা উপজেলা এবং আরেকটা উপজেলার অংশ, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সদর উপজেলার 2টা ইউনিয়ন নেয়াজপুরশদিয়া, এই সোয়া 2টা উপজেলাতে আমি অন্ততপক্ষে বেশ কয়েক হাজার লোকের সাথে আমি কিন্তু একত্রিত হলাম। প্রতিদিন সকাল থেকে রাত্রে মাঝখানে প্রশাসনিক মিটিংগুলো সহ প্রতিদিনই কিন্তু প্রচুর প্রচুর লোক, এটাকে হিসাব করলে কিন্তু হাজার হাজার হবে এটা। এবং রাত্রে অনেক সময় 1টা 2টা পর্যন্ত ব্যক্তিগত সমস্যা নিয়ে আসতেছে, এবং এইগুলো সব শুনতে হচ্ছে। আপনার কি কখনো মনে হয় যে আপনার একটি সিদ্ধান্ত আপনার আসনের মানুষের মানে সরাসরি আপনার আসনের মানুষকে কিভাবে প্রভাবিত করে? হ্যাঁ, অবশ্যই সিদ্ধান্ত হচ্ছে, প্রথমত হচ্ছে যে একটা মানুষ যখন সে অসহায় হয়ে সুবিচারের আশায় মানুষ কিন্তু আসে, তখন সে যখন বুঝে যে এখান থেকে ফেয়ার মানে ডিসিশন যাচ্ছে, তখন তার থেকে কিন্তু আরও অন্যরা উদ্বুদ্ধ হয়। তার সিদ্ধান্তটা, তার সামনে যে সিদ্ধান্তটা আর অনেক মানুষ শুনতেছে আমার
সিটিং রুমে তারা যখন দেখে যে একটা দুই পক্ষের ঝামেলা, এমন ঝামেলার মধ্যে ধরে নেন এক পক্ষ আমার দলের লোক, আরেক পক্ষ আমার দলের না, হয় সাধারণ মানুষ অথবা ভিন্ন মতের, ভিন্ন দলের, এমন ভোটের সময় সে আমার বিরুদ্ধে ছিল। কিন্তু এই প্রশ্নে কিন্তু তার অধিকারের প্রশ্নে জাজমেন্টটা, ওই সময়কার জাজমেন্ট যদি তাকে কিন্তু আমি দল নিরপেক্ষ জাজমেন্ট দিতে পারি, এখান থেকে অনেক মানুষ আশাবাদী হবে এবং বাকিরা যারা শুনবে তারা বলবে যে এটাই হওয়া উচিত। এবং দলকে যদি আমি প্রশ্রয় দিই, আশ্রয় দিই, প্রশ্রয় দিই এবং দল কানার মতো যদি সিদ্ধান্ত নিই, তাহলে মানুষ কিন্তু আমার থেকে আর হতাশ হবে, নিরাশ হবে এবং এখান থেকে মানুষ কিন্তু অবিচারের মুখে যাবে। আপনার কি মনে পড়ে যে এমন কোনো সিদ্ধান্ত আপনি নিয়েছেন কখনো যে সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, পরে আপনি সেটি আসলে অনুভব করতে পেরেছেন যে আপনার এই সিদ্ধান্তের জন্য অন্যদের ক্ষতি হয়েছে বা কেউ আপনার বিপক্ষে চলে গেছে? না, এটা মানে সারাদিন যদি যখন আপনি কিন্তু 50টা 100টা সিদ্ধান্ত দেবেন, 1-2টা যে কিন্তু ভুল হবে না তার কোনো গ্যারান্টি নাই। যেমন হতে পারে যে আমার কাছ থেকে একটা গ্রুপ এসে বললো যে সেখানে তাদের উপরে জুলুম করছে, কিন্তু সেক্ষেত্রে আমি তাকে পাঠালাম পুলিশের কাছে। তখন আমি বললাম তোমার অভিযোগ পুলিশকে দাও, আর আমি পুলিশকে বলে দিলাম যে ওটা শুনে না পাই। পুলিশ মনে করলো যদি এমপি সাহেব পাঠাচ্ছে, এখন সে ওইটাকে গুরুত্ব দিয়ে এর পক্ষ নিল। এখন পরেও যখন আমার ভিন্ন পক্ষ যখন আসলো, তখন আমার মূল ঘটনার পিকচারটা আমার কাছে যখন আসলো, তখন আমার কাছে মনে হলো আমি তাকে কিন্তু প্রথমেই ওর কাছে পুলিশের কাছে পাঠানো ঠিক হয়নি। আমি প্রথমে দুই পক্ষের কথাটা শুনে ওখানে পাঠানো উচিত ছিল। এটা তো আমাকে পরে, এটা শোনার পরে আমার সিদ্ধান্ত তো আমাকে পাল্টাতে হলো এবং আবার পুলিশকে বলতে হলো যে আমি ওদের পক্ষ নেন, মামলা নিলে দুইটাই নেবেন। যেহেতু দুই পক্ষ এখানে মারামারিটা হলো, দুই পক্ষ আহত হলো, আপনি মামলা নিলে দুই পক্ষ নেবেন, আর না হলে সমাধান যদি সমঝোতা করতে চান দুই পক্ষের ডেকে করবেন, একদিকে যাতে না যায়। আবার রিভাইজ করতে হচ্ছে আমাকে এটা ওই পুলিশের কথা, আমার পুলিশের কাছে টেলিফোনটা আমাকে রিভাইজ করতে হলো। তো এটা যদি আমি রিভাইজ না করতাম তাহলে প্রথম লোকটা কিন্তু লাভবান হতো, কারণ সে আগে গেছে পুলিশের কাছে। যিনি জান না তিনি ক্ষতিগ্রস্ত হতেন। তো নিশ্চয়ই এগুলো তো আমাকে ব্যালেন্স করতে হয় প্রতিদিন কিন্তু নতুন নতুন শিখতে হচ্ছে না। এবং সেই সাথে সমন্বয়টা খুব হ্যাঁ, গুরুত্বপূর্ণ। ইভেন অনেক ঘটনা, অনেক লোক আছে সে বিদেশ থাকে, সে আমার কাছে আসার মতো তার সুযোগটা অত সহজ না, কিন্তু যিনি কাছে আছেন তিনি সহজে চলে আসতে পারলেন। তিনি তার এক পক্ষে কথাটা বললেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে বিপরীত পক্ষে আমি পাচ্ছি না সহজে, মানে আমি চাইলেও সাহায্য পাচ্ছি না, তাদের কিন্তু যোগাযোগটা আমার সাথে অত সহজ না। কিন্তু একটা সময় তারা জানলো, তারা জানার পর আমার দেশ থেকে বিদেশ থেকে টেলিফোন জানালো, তখন তো আমাকে এটা কারেকশন করতে হচ্ছে। সংক্ষেপে বলবেন, আপনার কথার শুরুতেই উল্লেখ করেছেন যে আপনার আসনে বেশ কিছু মানুষ বিদেশে থাকে, প্রবাসে থাকে। এই যে প্রবাসে যারা যাচ্ছে, অর্থাৎ নতুন করে যারা রেমিটেন্স যোদ্ধা হয়ে যাবে বাহিরে, তাদের জন্য কোনো ট্রেনিং এর ব্যবস্থা আপনার পক্ষ এটা থেকে আমি করা একবারে হচ্ছে আমি কিনা? শুরুতেই আমি সরকারের দৃষ্টিভঙ্গি আছে, আমি একটা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে যোগাযোগ করে আমি সংসদে বলেছি এটা, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ডিও লেটার দিয়েছি আমি। সেটা হচ্ছে আমার ওখানে ট্রেড কোর্সের মাধ্যমে, যেহেতু প্রচুর বিদেশমুখী লোক এলাকা, প্রবাসমুখী লোকরা, সেখানে যদি আমাদের লোকদেরকে শর্ট কোর্সে, যেমন 3 মাসের 6 মাসের ইলেকট্রিক্যাল ট্রেনিং, এরপর এই যে টাইলস লাগানোর ট্রেনিং, বিল্ডিংয়ের প্লাম্বিংয়ের ট্রেনিং, রাজমিস্ত্রির ট্রেনিং, এগুলো যদি দেওয়া যায় তাহলে বিদেশে একটু স্কিল করে দিলে তাহলে এই লোকেরা কিন্তু অনেক বেশি মূল্যে বিদেশে চাকরি করতে পারবে। সেজন্য একটা মানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এটা আমরা অলরেডি কিন্তু জায়গা দেখতেছি এবং মন্ত্রী মহোদয়ের সাথে সাথে আমাদের কিন্তু ওয়াদা করেছেন, আমরা অ্যাকর্ডিংলি সেখানে আমাদের জায়গা খুঁজতেছি, জায়গা বলে আমরা এটা করবো। একটা যে শিক্ষা মন্ত্রণালয় থেকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে 3 বছর থেকে 4 বছরের কোর্সে, সেখানে আমার 2টা উপজেলার 2টা, এই 2টা যদি আমি করতে পারি, আমি আশাবাদী যে অন্যদিকে কিন্তু আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে সরকার সেখানে ট্রেড কোর্স চালু করতেছে, কিন্তু সেটা করার আগ পর্যন্ত সেটা তো যারা স্কুলে পড়ে তাদের জন্য, কিন্তু যে শ্রেণীটা স্কুলও যায় নাই, তারা মানে মানে গরিবের কারণে, তাদের সামর্থ্য অভাবের কারণে স্কুলে যেতে পারে নাই। হয়তো এমন পরিবার আছে যে কিন্তু যখন সে কথা বলা শুরু করছে, হাঁটা শুরু করছে, তখনই সে কাজ করতে হচ্ছে কোনো না কোনো ফর্মে, ইভেন ইট টানতেছে। তাহলে ওই শ্রেণীটা তো কিন্তু সে আসলে স্কুলে যাচ্ছে না, তো এই কয়দিন পরে সে তো বিদেশমুখী হবে। তো তাকে আমরা যদি কিন্তু তাকে তো স্কুলে আপনি শর্ট ট্রেনিং দিতে পারতেছেন না, তার জন্য কিন্তু একটা কারিগরি টেকনিক্যাল স্কুল, কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, এগুলো আমরা করার চেষ্টা করতেছি। যদি এগুলো আমরা করতে পারি তাহলে ওই অঞ্চলে বিদেশ যারা যাবে এবং যারা দেশের চাকরির বাজারে, তাদের মূল্য বাড়বে, তাদের প্রতিযোগিতা টিকবে, তাদের কর্মক্ষেত্র তৈরি হবে এবং বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ, এবং নিঃসন্দেহে রেমিটেন্স এবং অনেক বাড়বে এবং আমি আশাবাদী এই বছর ইনশাআল্লাহ। আপনার আসনের সবচেয়ে দুর্বল এবং পিছিয়ে পড়া মানুষ কারা?
একবার দুর্বল পিছিয়ে পড়ে মানুষ হলো আমার চরাঞ্চলটা, যারা নদীর সাথে সারাক্ষণ লড়াই করে টিকতেছে। একবার এপারে আবার ভেঙে দেওয়ার পরে বেড়িবাঁধের পাশে সরকারি জায়গার উপরে এভাবে টেম্পোরারি শেড দিয়ে করতেছে। এরা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ, এরাই হচ্ছে মূলত আমাদের সমস্যাটা মূলত। এবং তাদের জন্য আপনার এদেরটাই কোনো আমার মৌলিক কাজ হলো এদেরকে কিন্তু জীবনমান উন্নত করার জন্য তাদের প্রথম ঘরের থাকার ব্যবস্থা নিশ্চিত করা, তাদের চাষাবাদের জন্য একটা জমির মানে ভূমিহীনদেরকে সরকারি জমি থেকে জমি দিয়ে চাষাবাদের উপযোগী করা নিশ্চিত করা। এই গ্রুপকে আপনি রেখে দিয়ে কিন্তু আপনি এলাকার উন্নয়ন করতে পারবেন না, সমাজ এবং দেশের উন্নয়ন হবে না। সেজন্য হোমলেস এবং ল্যান্ডলেস ওই গ্রুপকে আমরা থাকার এবং খাওয়ার নিশ্চিত করতে চাই আগে, এবং এগুলো যদি করতে পারি পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আগামী ইনশাআল্লাহ। ইতিমধ্যে কিছু করেছেন দৃশ্য? না, অলরেডি আমি কিন্তু উদ্যোগ নিয়েছি, কারণ সেখানে তো ইতিমধ্যে তো এগুলো অনেক বড় কাজ। প্রথমত সরকারি জমি আমি অ্যালোকেশন করতে হবে, খাস জমি আমাকে নিশ্চিত করতে হবে যে আমি কোথায় কোথায় খাস জমি আছে, সেটা আমি অলরেডি সার্ভে করতেছি। এগুলো করে আমি অলরেডি কিন্তু ভূমি মন্ত্রীকে ডিও লেটার দিয়েছি এবং চেষ্টা করতেছি এটাকে ভরাট করতে হবে। চড়া লেখা এখানে নিচে জায়গা, এটাকে উঁচা করতে হবে, উঁচা করে তারপর দুর্যোগ ব্যবস্থাপনা থেকে এটা বরাদ্দ দিতে হবে ঘর করার জন্য। এটা জায়গাটা কয়েক জায়গার সাথে জমি লিজ নিতে হবে ডিসি থেকে, এবং সেখানে আপনাকে ভরাট করতে হবে ভূমি মন্ত্রণালয় থেকে, এবং দুর্যোগ থেকে টাকা দিয়ে এটাকে ঘর করতে হবে। তার মধ্যে প্রসেসিং অলরেডি আন্ডার প্রসেস চলতেছে। সময় যেটুকু সময় এটুকু সময়ের মধ্যে খুব বেশি জিনিস কিন্তু দৃশ্যমান হয় না, যেটুকু হয় সেটা রাস্তাঘাট হয় আর কি। যেমন রাস্তাঘাট শুরু করছি, এগুলো দৃশ্যমান। তো আপনারা আপনি যে স্পিডে কথা বলছেন সেই স্পিডে আপনি অলরেডি কাজ শুরু করে দিচ্ছেন, সেই জায়গা থেকে দৃশ্যমান হয়েছে। ধন্যবাদ। আপনার আসনের সবচেয়ে বড় কয়েকটি সমস্যার কথা বলবেন এবং নাম ধরে বলবেন। আচ্ছা, সমস্যা তো আমি সমস্যাটা আমি প্রথমটা বলে ফেলছি, মাদকের কথা বলেছেন আমি। এরপরে আপনাকে কিশোর গ্যাং, এবং সেখানে বালি এবং মাটির যে সিন্ডিকেটটা, এটা একটা বড় সিন্ডিকেট, এবং এটা কিন্তু আমাদের শুধু অঞ্চলের উপর নির্ভর করে না, এটা কিন্তু পুরো আঞ্চলিক সমস্যা এটা নদী এলাকাগুলোতে। এরপর এগুলোকে কিন্তু আপনাকে এগুলোকে যদি করা যায় তাহলে, আর রাস্তাঘাটে যে অবস্থাটা আছে রাস্তাঘাটগুলো মূলত চলাচল উপযোগী করতে পারি, এটা আমার জন্য 6 মাসের স্কিম হিসেবে আমি আশা করা যায় 6 মাসের মধ্যে আমি মৌলিক রাস্তাগুলোকে ঠিক করতে পারবো। যদি মানুষের চলাচল উপযোগী হয়, স্কুলগুলোতে যখন মেয়েরা ছেলেরা যখন যাবে, মেয়েরা বিশেষ করে তারা কিশোর গ্যাং থেকে নিরাপদ থাকবে, নিশ্চিত মানে স্কুলে যাবে, নিশ্চিত কলেজ যাবে, সেখানে মানুষের নিরাপত্তা থাকবে, মানুষ চুরি ডাকাতি বন্ধ করা, যদি মানুষ নিশ্চিত ঘুমাতে পারে, মানে সুশাসন তৈরি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে পারলেই ইনশাআল্লাহ প্রাথমিক ধাপটা হবে ইনশাআল্লাহ। মাননীয় সংসদ সদস্য, আমি যদি এই প্রশ্নটা করি যে এই সমস্যা তো আসলে আজকের না, আরো আগের থেকে দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, আসলে এটা আসলে সমাধান হয় না কেন? আসলে বাধাগুলা কোথায় এখানে? এটা তো আপনি বুঝতে পারতেছেন যে আপনি যখন আমরা বলি, কিন্তু মাদক তো আমাদের দেশে এটা আজকের না, এটা বহু পুরনো। আমাদের দেশে না, সারা দুনিয়াতে আছে, তোর মধ্যে আমাদের অঞ্চল তো, আমাদের দেশে কিন্তু মাদক উৎপাদন হয় না, এটা আপনি জানেন। মাদকটা কিন্তু আমাদের দেশে মূলত পাশের দেশ দুটা, একটা হলো ইন্ডিয়া আর একটা হচ্ছে বার্মা। আমাদের আমাদের আরাকান যে অংশটা আছে চট্টগ্রামের পাশে, এই জায়গা থেকে মূলত মাদকের সোর্সটা। কিন্তু এই মাদকগুলো যেখানে সরকার এবং যতই সতর্ক থাকুক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যত সতর্ক থাকুক, কিন্তু বাস্তবে চলছে এটা, অস্বীকার করার কথা না। আমাদের যুব সমাজ কিন্তু যে হারে দ্রুত মাদকাসক্ত হচ্ছে, এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং। এটা যদি আমরা এটা কিন্তু শুধু প্রশাসনের একার কাজও না, এখানে প্রত্যেক মা বাবাকে কিন্তু তার সন্তান কোথা যাচ্ছে, কার সাথে চলতেছে, মাদকাসক্ত লোকদের সাথে ভিড়ছে কিনা, এগুলো কিন্তু মানে আপনাদের সামাজিকভাবে মানুষকে কিন্তু মানে সচেতন করতে হবে। অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা ছাড়া এটা রাতারাতি শেষ করা যাবে না। তারপরেও যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। তবে আমি মনে করি যে কিন্তু আমার মৌলিক প্রশ্ন আবার বলবো যে লোকদেরকে যদি বেকার লোকদের কর্মের ব্যবস্থা করতে পারলেই কিন্তু মাদক থেকে চলে আসবে। আরেকটা সরকার এবার আপনি জানেন যে স্কুলের ছাত্ররা ক্লাসের সাথে সাথে খেলাধুলায় মত্ত হবে, এবং খেলাধুলাকে যেভাবে উৎসাহিত করতেছে, তাহলে ছাত্ররা কিন্তু ক্লাস শেষ যদি যখন সে ফুটবল ক্রিকেট এগুলো খেলাধুলো মত্ত হবে, তখন দেখবো যে সে স্কুল শেষ করে যখন মানে বাড়ি যাবে, তখন সে মোবাইল এবং মাদক এখান থেকে ফিরে আসবে। মেয়েরা মোবাইল থেকে আর ছেলেরা কিন্তু মাদক থেকে ফিরে আসবে। এটা রেজাল্ট কিন্তু দীর্ঘমেয়াদী, কিন্তু হয়তো ধরুন আপনি ইমিডিয়েটলি আপনি দেখতে পারবেন না, কারণ এটা তো একটা সময় লাগবে। সঠিক। জনাব ফখরুল ইসলামের কাছে আসলে জবাবদিহিতা মানে কি?
হ্যাঁ, অবশ্যই জবাবদিহিতা তো আমরা ওই জনপ্রতিনিধি সবসময় জনগণের কাছে জবাবদিহি হতে হবে। এটা হলো তারা যারা জনগণের কাজ করে তারা পাবলিক সার্ভেন্ট এবং তারা জনগণের জনগণের তাদের যেকোনো প্রশ্নে তারা মুখোমুখি হতে বাধ্য। এখন জনগণ যখন যে কোনো সময় আসবে তার আমার কাছে ছোট মনে হতে পারে কিন্তু তার কাছে ওটা বড়। যিনি যার কাছে সমস্যা তার কাছে ওটা বড়। তিনি যে কোনো সময় আমার সাথে এমন তো হতে পারে যে সে রাত্রে একটা ফোন করে বসে। তার সমস্যা ওই সময় তার কাছে সমস্যা এটা। তার একটা রুগী কিন্তু সে হাসপাতালে ভর্তি করতে পারছে না, এটা তার কাছে সমস্যা। সে কারণে জনগণের সব সমস্যাই কিন্তু যদিও মানে একজন পার্লামেন্ট মেম্বার তার কাজ হলো মূলত সে আইন প্রণেতা। তার কাজ হলো সে পার্লামেন্টে আইন তৈরিতে সে মত থাকবে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু মানে আইন প্রণেতারা কিন্তু এলাকার উন্নয়নে সম্পৃক্ত। এটা আজকে থেকে না, বাংলাদেশ হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতেছি যারা এমপিরা তারা আইন প্রণয়নের পাশাপাশি কিন্তু উন্নয়নের সম্পৃক্ত। আর উন্নয়ন সম্পৃক্ত হওয়ার কারণে মানুষের আশাবাদ সেভাবে তৈরি হয়েছে। সেই উন্নয়নের যে বরাদ্দ থাকে সরকারের কাছ থেকে, সেই বরাদ্দটা কিভাবে খরচ হচ্ছে সেটা কি আপনার আসলে মানুষ জানার সক্ষমতা রাখে বা জানার? অবশ্যই আছে, অবশ্যই আছে। বরাদ্দ তো অ্যাকচুয়ালি সরকারের যেসব বরাদ্দগুলো সরকারি সিস্টেমে যায় এটাই বরাদ্দের প্রথম মিনিস্ট্রি থেকে প্রথম ডিসির কাছে যাবে, ডিসির ওখান থেকে ইওর কাছে যাবে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ হবে। তারা বড় কাজগুলো টেন্ডারের মাধ্যমে যাবে, ছোট কাজগুলো কিন্তু মানে যেখানে দুর্যোগের কাজগুলো ছোট কাজগুলো যেগুলো টিআর, কাবিটা এগুলো পিআইও বলে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, তার মাধ্যমে হচ্ছে। সেটা যেহেতু রাজনৈতিক সরকারের এটা একটা কমিটমেন্ট, নিশ্চয়ই আমাদেরকে তদারক করতে হচ্ছে এবং সেখানে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। যদি কোথাও আমাদের দলীয় নেতাকর্মীরা যদি সেখানে কোনো অনিয়মে জড়িত হয়, ইভেন বিজিএফ কার্ড সহ ভার্নারেবল ফিডিং গ্রুপের যেগুলো দেওয়া হচ্ছে সেখানে যদি আমাদের দলের লোকেরা যদি কিন্তু অনিয়মে জড়িত হয়, সেটা জবটা কিন্তু এমপিকে দিতে হচ্ছে। কারণ আপনার ওই কর্মী এই করছে, আপনার ওই এলাকার নেতা এটা করছে, জনগণ এসে বলবে, সেখানে আমাকে আবার কিন্তু সেখানে সরজমিনে গিয়ে তদন্ত করতে হচ্ছে। যদি থাকে তাহলে কি আমার স্পষ্ট ঘোষণা, যদি আমার দলের কোনো নেতা এই জাতীয় কাজে যুক্ত হয়, প্রথম তাকে রাজনৈতিকভাবে দল থেকে বিযুক্ত করা, দলের কাঠামোকে বিযুক্ত করা। সে রাজনীতি করার দরকার নেই। যে লোকটা এইটুকু নৈতিক মান থাকে না, সে রাজনীতি করার দরকার নেই। এবং আমি স্পষ্ট ঘোষণা যে রাজনীতি করে কেউ বড় লোক হওয়ার কোনো সুযোগ নেই এবং সে সুনাম এবং টাকা দুটো একসাথে চলে না। কেউ যদি টাকা কামাতে চায় সে সুনামটা পাবে না, তার দুর্নামই তাকে নিতে হবে। তাহলে রাজনীতি করতে হলে তাকে জনগণের সামনে তার সুনামটাই তৈরি করতে হবে। আর সুনাম তৈরি করতে হলে তাকে কিন্তু এই ছোটোখাটো লুটপাটে মত্ত হলে সে রাজনীতি করতে পারবে না। এটার মাধ্যমে আমাদের দলের লোকদের 17 বছর পরে বুঝতে পারতেছে আমার দলের লোকদের তো পরীক্ষা হচ্ছে। তাতে দলের লোকেরা এই 2 লাখ টাকার একটা কাজ দেওয়া হলো, একটা কাবিখা, সেখানে নিয়ম হচ্ছে মেম্বার যে ওয়ার্ডে কাজটা হবে সে ওয়ার্ডের মেম্বারের নেতৃত্বে একটা প্রজেক্ট কমিটি হয়, সেখানে আমার দলের লোকের সম্পৃক্ত হচ্ছে। এখন মেম্বার যদি এখনকার সময় মেম্বার যদি অন্য দলের হয়, সে অসহায়ের মতো থাকে। এখন আমার দলের লোক তাকে তারপরে তার থেকে কাজটা নিয়ে নিচ্ছে অথবা কন্ট্রোল নিয়ে নিচ্ছে। এগুলো কিন্তু অনিয়মটা হচ্ছে না তা বলবো না, কিন্তু আমি চেষ্টা করবো এটাকে যতটা সম্ভব এটাকে কমে রাখার জন্য। আমি বিশ্বাস করি যে অন্ততপক্ষে খবর নিলে বুঝতে পারবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আশেপাশের চাইতে আমার এলাকার অবস্থা ভালো থাকবে ইনশাআল্লাহ। খুবই সংক্ষেপে বলবেন, আপনার দলের এমন কোনো সিদ্ধান্ত আছে যেটি আপনি একমত না? না, এখন পর্যন্ত আমি আমার দলের প্রথমত হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যন্তকার অ্যাক্টিভিটিতে আমি সাংঘাতিক ইমপ্রেসড। তিনি যেগুলো দেখাচ্ছেন এবং আমরা যদি সত্যিকার অর্থে ওনাকে ফলো করি, প্রধানমন্ত্রীর আইডিওলজিকে ফলো করি, উনি অপ্রয়োজন খরচকে যেভাবে কাট করেন। কয়দিন আগে দেখছেন যে আপনি কিন্তু সরাসরি উনি মানে অর্থ মন্ত্রণালয়কে বলছেন যে এখানে কোনো মন্ত্রণালয়ে গাড়ি কেনা হবে না, গাড়ি কেনা বন্ধ এবং সরকারের টাকা বিদেশ যাওয়া বন্ধ। তো এ জাতীয় কাজ উদাহরণ তৈরি করতেছেন। যখন মানে প্রধানমন্ত্রীর অফিসে মানে দুপুরের খাওয়ার টাকা তো 1000 টাকার মতো, এখন প্রধানমন্ত্রী সেটা 125 থেকে 150-এর মধ্যে রাখছেন। আমাদের পার্লামেন্টে যখন 2 বেলা হয় তখন সেদিন দুপুরে যখন খাওয়া হয় তখন কিন্তু যে খাওয়াতে এটার পরিমাণ কিন্তু 130-40-এর মধ্যে। তাহলে প্রধানমন্ত্রী যেভাবে দেখাচ্ছে আমাদেরকে, আমি মনে করি কিন্তু ওনার এখান থেকে অনুকরণ করা অনেক কিছু বেশি। দ্বিমত করার মতো এখন কোনো জায়গা তৈরি হয়নি, বরঞ্চ অনেক প্রশ্নে ইমপ্রেসড হচ্ছে যে আমিও তো নৈতিক মানে দূর পর্যন্ত এখনো নাই। মানে আপনি আরো শিখছেন। আমি শিখছি এখান থেকে ধন্যবাদ। এবং শিখে নিয়ে এটা যদি আমার ধারণ করতে পারি তাহলে আমার দল এবং আমার কর্মীরা লাভবান হবে। ধন্যবাদ। আপনি ভিন্ন মতকে কিভাবে দেখেন? অবশ্যই ভিন্ন মতকে ওয়েলকাম করতে হবে, কারণ ভিন্ন মতকে আপনার তো স্পেস দিতে হবে। ভিন্ন মত না থাকলে তো গণতন্ত্র থাকে না। আপনার আশপাশে কি এমন কোনো লোক আছে যে আপনার ভুলকে সরাসরি ভুল বলবে? অবশ্যই আমি আমার এলাকাতে আমি এই মানে আমি গত 4 মাসের মধ্যে 2 বার সাংবাদিক সম্মেলন বলে নাই, মত বিনিময় বা ওদের চার দাওয়াত দিলাম।
সেখানে আমি স্পষ্ট বলছি যে গত 17 বছরে আপনারা আমার ওখানে জানেন, আপনি কিন্তু ওই অঞ্চলের ভোট বিনা ভোটের এমপি ছিল ওবায়দুল কাদের, গত গত 17 বছর। তার এক ভাই আছে মির্জা কাদের। মির্জা কাদের যে দুঃশাসন এখানে এলাকার লোকেরা তো জানে, কিন্তু সেখানে কোনো অনিয়ম কিন্তু পত্রিকাগুলো লিখতে পারতো না। আমি বলছি আপনারা নির্বিঘ্নে লিখবেন এবং সেটা আমার বিরুদ্ধে গেল, আমার দলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে লিখবেন। আপনি কততম সংসদ সদস্য? না, আমি তো গততম থেকে বলেছি, আমি প্রথমবার সংসদ সদস্য। প্রথমবার সংসদ সদস্য। আপনি এইবার নির্বাচনে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিল? প্রথমে জামাত ছিল, সারা দেশের মতো জামাত আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। যে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তার যদি 3টি গুণ আপনাকে বলতে বলি, যেটি আপনি স্বীকার করেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি কিন্তু শুধু এখানে না, আমি একবারে নির্বাচনের প্রাককালে, নির্বাচনের পরের দিন আমার শুক্রবার ছিল, জুমা মসজিদে একাত্রে দেখা হলো, একাত্রে মিলামিলি হলো। সেখানেও বলছে যে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী মৌলিকভাবে একজন নামাজি মানুষ এবং তাকে আমি সৎ মানুষ বলি মৌলিকভাবে। এটা বলতে তো কোনো দ্বিধা নেই, রিয়েলিটি যেটা ওইটাই তো। কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এখন এবারে জামাত যে নির্বাচন আমি দেখলাম, এটা অতীতে আমি যত নির্বাচন দেখছি, কিন্তু জামাত এবারে যে পরিমাণ টাকা খরচ করেছে আমার কাছে সাংঘাতিক অবিশ্বাস্য মনে হয়েছে। এই কদিন আগে আপনি দেখুন, আমি আমার প্রতিদ্বন্দ্বী তিনি ঘোষণা করছেন 100 কোরবানি দিচ্ছেন, গরু কোরবানি, অথচ উনি একজন স্কুল টিচার এবং সেখানে বেসরকারি একটা জামাত নিজস্ব পরিচালিত একটা কিন্ডারগার্টেন স্কুল, ওই স্কুলের উনি শিক্ষক। এটা কি লোক মুখে শোনা নাকি আপনি উনি নিজে বক্তব্য রাখছেন, শুনছেন? উনি বক্তব্য রাখছেন এবং বক্তব্য রাখার পরের দিনই আমি আমার বক্তব্য বলছি যে আমাদের দলের একজন নেতা এবং মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, তিনি পারিবারিকভাবে অনেক আমি চিনি, ওনার পরিবার অত্যন্ত সচ্ছল পরিবার, বহু আগ থেকে। তিনি ঈদের জন্য যখন 5টা গরু দিল, তাহলে দল এবং যেভাবে তারা অপপ্রচারে লিপ্ত একটা 5টা গরুর জন্য, তো আমি তো স্পষ্ট বলছি যে ওনাদের দলের আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোষণা দিলেন বক্তৃতা করি যে মানে উনি 100 গরু কোরবানি করছেন, সরকারের এমপি কী করছেন, ওনার প্রশ্নটা এটা। তো আমি বললাম যে তো উনি আমার জানা মতো উনি তো কোন জমিদারের নাতি আর কোন জমিদারের সন্তান, 100 গরু উনি পেলেন কোথায়? তার মূলত সোর্স হলো চাঁদাবাজি, তাছাড়া উনি গরুটা পাবেন কোথায়? এখন 100 গরু দিচ্ছেন, কিন্তু এটা তো ধরুন ওনার ব্যক্তিগত সামর্থ্য নাই আর ওনার দলের সামর্থ্য এটা নাই, স্রেফ চাঁদাবাজি করে এটা করছেন। তো এটা তো আমি নিশ্চয়ই কিন্তু ওনার ব্যক্তিগত সততার সাথে এটা মিলে না, যায় না এটা। কারণ উনি নামাজি লোক, খুব সৎ লোক, আমি এটা স্বীকার করি, দেখছি, আমি বিশ্বাস করি। কিন্তু তার সাথে ওনার কিন্তু এটা এখন ওনার কারণে না, ওনার দলের নেতারা করছে আমি জানি না, কিন্তু ঘটনা ঘটছে। তো আপনি কি সরাসরি ওনার সঙ্গে কখনো কথা বলছেন? না, এরপর ওনার সাথে আমার সরাসরি দেখা হয় নাই। মানে সেটা ওনার দলের হয়নি, পক্ষ কিন্তু থেকে দিচ্ছে না উনি উনিও ব্যক্তিগতভাবে বক্তব্য দিচ্ছে? বলছে, আমিও বক্তব্য বলছি। বুঝতে পারছি। ধন্যবাদ। একটি বিষয় আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে প্রশ্ন করব যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে কোথায় একমত হওয়া প্রয়োজন বা সহমত পোষণ করা প্রয়োজন? আপনি মানে দেশের মৌলিক প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার, এগুলো প্রশ্নে মানে ভিন্ন মতের সাথে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই, হতেই হবে। এটা কিন্তু যদি আমরা এই প্রশ্নে যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের স্বাধীনতা, গণতন্ত্র বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। আপনার নিজের ভাষায় আপনার আসলে মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলবেন, একেবারেই নিজের ভাষায়, শিকড়ের ভাষায়। অবশ্যই আমি প্রথমত আমার অঞ্চলের কোম্পানিগঞ্জ, কবিরহাট, নিয়াজপুর, সদিয়ার আমাদের প্রায় 4 লক্ষ ভোটার, 7 লক্ষ মানুষকে আমার প্রথমত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা অনেক কষ্ট করে ভোট দিয়ে আমাকে 1.5 লক্ষের কাছাকাছি ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছে তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য। আমি তাদেরকে বলবো যে প্রথমত ওনাদের দেওয়া দায়িত্ব, জনগণের দেওয়া দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত আমার শারীরিক এবং হায়াত আছে, সামর্থ্য আছে, ততক্ষণ আমি চেষ্টা করে যাবো। আপনার শিকড়ের ভাষা। আর আমার দলের নেতাদের প্রতি আমার প্রথম বিনীত অনুরোধ যেটা, সেটা হচ্ছে সকল ধরনের বিশৃঙ্খলা, যেগুলোকে আমরা কোনোভাবে প্রশ্রয় দিতে চাই না, কোনো ধরনের মাদকের সাথে আমরা আপোষ করতে চাই না, কিশোর গ্যাংয়ের সাথে আপোষ করতে চাই না, সেখানে অনিয়ম, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য এবং টেন্ডারবাজি, এগুলোকে আমরা কোনো প্রশ্রয় দিতে চাই না। এবং আমার দলে যারা রাজনীতি করবে
তারা কিন্তু টেন্ডারবাজি করতে পারবে না। টেন্ডার করতে হলে তার সে রাজনীতি ছেড়ে দিতে হবে। সে ব্যবসা করলে সে ওই টেন্ডারবাজি মানে ক্ষমতাকে ভিত্তি করে কেউ যাতে টেন্ডারবাজি না করে। এই কথাগুলো আপনি কার উদ্দেশ্যে বলছেন? এটা আমার আসলে দলের কর্মীদের উদ্দেশ্যে, আপনার আসনের আমার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, তারা কোনো অনিয়মে জড়াতে পারবে না। আপনার আসনের মানুষের উদ্দেশ্যে বললে আর- আপনি শিকড়ের ভাষায় মানে আর আপনি মানে আপনার লোকাল মানুষের ভাষায় মানুষের উদ্দেশ্যে বলবো যে আমাদের যেসব অনিয়মগুলো আছে, এখন আমি কিন্তু নির্বাচনের পরে আমি কিন্তু সকল জনগণের এমপি, সংসদ সদস্য, তখন আমি কিন্তু দলের এমপি না। এখানে কিন্তু অনিয়ম যেগুলো বন্ধ করার প্রশ্নে, চাঁদাবাজি বন্ধ করার প্রশ্নে, এরপরে সালিশ বাণিজ্য বন্ধ করার প্রশ্নে, রাস্তাঘাটের উন্নয়নকে সঠিক জায়গায় রাখার প্রশ্নে, এবং যেখানে কিন্তু ফাঁকিবাজি বন্ধ করার প্রশ্নে আমি দল মত নির্বিশেষে সকল মানুষেরই সমর্থন চাই, যাতে এখানে সামাজিক শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো রাজনৈতিক দুর্বৃত্তপনা করতে পারে না। এবং এই প্রশ্নে যে কোনো ব্যক্তির এই সুযোগ আছে এবং সেই সুবিধা আছে যে যদি সে আমার দলের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দিতে চান আমাকে সরাসরি দিতে পারেন, আমি সেটার সাথে দেখবো ইনশাল্লাহ। এখানে দলবাজি কিন্তু আমি করব না, এবং নিশ্চিত করতে চাই যে যিনি ভিন্ন দলেরও হোক না কেন তিনি যদি ওনার অভিযোগটা আমাকে জানতে দেন, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো পদ্ধতিতে জানতে দেন, তাহলে আমি চেষ্টা করবো সেগুলো ন্যায় বিচারের মাধ্যমে এটাকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এবং আমি চাইবো যে এখানে দলবাজি যাতে না হয়, দলীয় দুর্বৃত্তপনা না হয়। এমনকি যারা আওয়ামী লীগের লোক এখানে যারা আছেন এলাকাতে, আমার মাঠে ঘাট আছেন, তারাও যদি নিরাপত্তার সাথে এলাকায় বাস করতে পারেন, এখানে তারাও তাদের উপরে যদি কেউ যদি দুর্বলতার সুযোগ নিয়ে জুলুম করতে চায় সেক্ষেত্রে তারাও মানে একদম ওপেন, তারা আমাকে জানাতে পারবে। এখানে কোনো দল করার কারণে তার কোনো অপরাধ করে নেই। ধন্যবাদ। কিন্তু আওয়ামী লীগের কোনো হোক আর মানে অপরাধী সে আমার দলের হোক আর আওয়ামী লীগের হোক সে সমান অপরাধী, তার বিশেষে বিচার মুখোমুখি হবে। কিন্তু ধন্যবাদ মাননীয় নিরপরাধকে আমি সদস্য। শুদ্ধ ধরবো না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমার শেষ চাওয়াটা হলো আপনি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার লোকাল যে ভাষা আছে, আপনার আঞ্চলিক ভাষা, সেই ভাষায় আপনার আসলে মানুষের উদ্দেশ্যে কিছু বলে দিবেন। খুব কঠিন প্রশ্ন করলেন। আঞ্চলিক ভাষা তো এখন এইভাবে তাড়াতে আসে না। তারপরেও আমি আমি মানে এদূর বলতে পারি, আমার বাড়ি নোয়াখালীতে। নোয়াখালী আঞ্চলিক ভাষায় যদি বলি তাহলে নদীর পাড়ের লোক আমি। এখন আপনারা ব্যয়কে যদি ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেন, আমি বিশ্বাস করি আপনাদের জন্য আমি সত্যিকার খাদেম হিসেবে আপনাদের সামনে থাকবো, এবং আপনাদের সকল সমস্যা বিপদ আপদে আমি থাকবো আপনাদের নোয়াখালী ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনি কি একমত? যদি আপনার মতামত জানাতে চান আমাদের অনুষ্ঠানের কমেন্ট বাক্সে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী পর্ব দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে রাখলাম।